একদিন বিকালে এলো প্রবল কালবৈশাখী ঝড়। लेट्स फेस द रियलिटी तीस्ता। कल रात को मैंने इस बंगलों में गले में फंदा डालकर सुसाइड किया था। কালো মেঘে ঢেকেছে আকাশ ঈশান কোণে। Smoking and drinking are injurious to health. Please avoid. We extend our heartfelt gratitude to the soldiers who sacrifice their lives for us. We salute to them. শ্রোতা বন্ধুরা, বোহেমিয়ানের গল্পের আসরে আপনাদের স্বাগত। আমাদের গল্পের আসরে আপনারা পাবেন রহস্য, রোমাঞ্চ, প্রেম, ভয়, অলৌকিকতা, কখনো কল্পবিজ্ঞান আর অ্যাডভেঞ্চার। বন্ধুরা, অনেক সময় এমন হয় যে আমাদের জীবনের অনেক কাজ, আশা, আকাঙ্ক্ষা, মনের গভীরে লুকিয়ে থাকা সুপ্ত বাসনা আমরা সঠিক সময়ে ব্যক্ত করতে পারি না। সেটা সামাজিকতার ভয়ে অথবা নিজের প্রস্তুতির অভাবে। আমরা ভাবি কোনো না কোনো একদিন আসবে আমাদের সেই না বলা অনুভূতি বা অসমাপ্ত কাজগুলো আলোর দিশা দেখবে। কিন্তু সময় বয়ে যায়, সেই সঠিক সময় আর আসে না। আমাদের আজকের গল্পের বিষয়বস্তু এটাই। চলুন অলীক বসুর কলম থেকে শোনা যাক এক জীবনের অনুভূতির গল্প। লেখক অলীক বসুকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। শুরু হচ্ছে আজকের গল্প আফটার দ্য ডার্ক। দার্জিলিং মেল যখন নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছল, 8:30 বেজে গেছে। স্টেশনে পা রাখতেই অর্করা বুঝতে পারল কিছু একটা সমস্যা হয়েছে। অর্করা 5 জন: অর্ক, তীর্থ, দেব, তিস্তা আর রাকা। অর্ক, তীর্থ, দেব আর তিস্তা সবাই একটা মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানিতে কাজ করে। আর রাকা দেব আর তিস্তার মিউচুয়াল ফ্রেন্ড। আপাতত 3-4 দিন ওদের ডেস্টিনেশন জুলুক। প্রায় 3-4 মাস আগে থেকেই ওদের প্ল্যান। তারপর সবাই মিলে একসাথে ছুটি ম্যানেজ করা সে আর এক ইতিহাস। স্টেশনের বাইরে ট্যাক্সি স্ট্যান্ডে এসে ওরা বুঝতে পারল আজ ট্যাক্সি ধর্মঘট। কোনো এক ড্রাইভার নাকি সুইসাইড করেছে, তাই একদিনের শোক পালন। অর্কদের মাথায় হাত। কলকাতা থেকে মাত্র 5 দিনের প্ল্যান, হাতে মাত্র 2 দিন সময় জুলুকে কাটানোর। তার মধ্যে আবার একদিন যদি এনজেপিতেই নষ্ট হয় তাহলে হলো আর কি। ওরা ভেবেছিল এনজেপিতে নেমেই প্রাতরাশটা সেরে নেবে।
কিন্তু এখন যা অবস্থা, খাবার কথা কারোরই মাথায় থাকলো না। অর্ক জিজ্ঞেস করলো, কি রে, কি করবি এখন? হোটেল দেখবি নাকি একদিনের? দেব বলল, কি যে মুশকিল হলো, কি করব বুঝতেই পারছি না। হীরকদাকে বলে একটা এক্সট্রা ছুটি যদি ম্যানেজ করা যেত। এবার তিস্তা বলে ওঠে, ইম্পসিবল। 4 জনকে একসাথে ছুটি মঞ্জুর করেছে, এটাই আমাদের বাবার ভাগ্য ভালো। অর্ক এবার হেসে বলল, তুই ঠিকই বলেছিস তিস্তা। হীরকদার নামটা ছাড়া বাকি সবটাই কয়লা। খরচ লোক বটে একটা মাইরি। গেল মাসে প্রোডাকশন রিলিজের সময় কি করলো মনে নেই? শনি রবি অফিসে কাটানোর পর যখন বাঘটা ধরা গেল, ম্যাট বলছে, ইটস ওকে, উই উইল ফিক্স ইন নেক্সট রিলিজ, লেটস রিভার্ট দ্য কারেন্ট রিলিজ। কিন্তু আমাদের হীরের টুকরো দাদা কি করলো? ম্যাটকে বলল, নো নো ম্যাট, আমরা এটা মান্ডের মধ্যে ফিক্স করে দিচ্ছি। 2 দিন মাত্র 2 ঘন্টা করে ঘুমিয়েছি জানিস, বাড়ি যাইনি। তখন মনে হচ্ছিল মালটাকে কেলিয়ে দিই অফিসের মধ্যেই। তিস্তা এবার হাসতে হাসতে বলল, সিরিয়াসলি মাইরি? দেব জিজ্ঞেস করল, তাহলে এখন উপায়? তিস্তা বলল, লেটস ট্রাই। চুপি চুপি কোনো ড্রাইভার যদি যেতে রাজি হয়, একটু টাকা না হয় বেশি দিয়ে, না হলে কয়লাদাকে হীরকদাকে গুল দিতে হবে। এবার যদি মালটা গাঁইগুই করে, ফোনের মধ্যেই না কেলিয়ে দেব। এদিকে তীর্থ এদিক ওদিক উদাসীনভাবে দেখে যাচ্ছে, আর রাকা ওদের 3 জনের কথা শুনে মুচকি মুচকি হাসছে। তীর্থর দিকে তাকিয়ে অর্ক বলল, আর এই দেখ আমাদের কবিকে, ব্যাটা এখান থেকে গানের লাইন হওয়া শুরু করেছে। তুই ভাই আইটিতে কেন এলি? অর্কর কথায় তীর্থ ওদের দিকে তাকায়, বলে, আরে তোরা আছিস তো, আমি আর কি বলবো। তিস্তা বলে, ওকে ছেড়ে দে অর্ক, ওর অফিস ডেস্কে গানের ডায়েরি রাখা থাকে, সময় পেলেই আইটি ম্যান রবীন্দ্রনাথ হয়ে যায়। অর্ক হেসে বলে, বাবা, তোর কাছে তো অনেক খবর দেখছি। চল চল, এদিকে রাখা ম্যাডাম বোর হচ্ছেন, দেখি কোনো ক্যাব পাওয়া যায় নাকি। এদিক ওদিক খুঁজতে খুঁজতে ওরা স্টেশন চত্বর থেকে বাইরে বেরিয়ে আসে। কোনো ড্রাইভার যেতে রাজি হয় না। ওরা ভাবতে শুরু করেছে যে আজকের দিনটা হোটেলে উঠতেই হবে। এমন সময় রাকা দেখতে পায় একটা বড় গাছের নিচে কংক্রিটের বাঁধানো থামের উপর বসে আছে একজন বছর 25-এর নেপালি ছেলে। পাশের রাস্তাতেই একটা গাড়ি পার্ক করা। জানতে পারল ওর নাম বীরসা। জিজ্ঞেস করাতে বলল, हाँ जरूर, जाएगा ना साहब जी। অর্করা জানতে পারল নর্মাল দিনে ওকে এখানকার বাকি ড্রাইভাররা বিশেষ পাত্তা দেয় না, তাই প্যাসেঞ্জার কম পায় সে। বীরসাকে তার সঠিক ভাড়া থেকে অনেকটাই বেশি দেবে বলল অর্করা। বীরসা বলল, আপনারা হেঁটে একটু এগিয়ে যান, যাতে কেউ বুঝতে না পারে আমি আপনাদের নিয়ে যাচ্ছি। বীরসার সুমো গাড়ি শিলিগুড়ি রোড দিয়ে সেবকের দিকে ছুটে চলল।
দেব আর তিস্তা পাশাপাশি বসে, অর্ক আর রাকা পাশাপাশি। তীর্থ একটা জানালার ধারে বসে বাইরের জগতে মশগুল। অর্ক রাকার সাথে বেশ বন্ধুত্ব করে নিয়েছে। হঠাৎ তিস্তাদের উদ্দেশ্য করে অর্ক বলল, এই তিস্তা, তোদের বিয়েটা কি এই ডিসেম্বরেই হচ্ছে নাকি? আর কতদিন অভুক্ত রাখবি আমাদের? কতদিন কবজি ডুবিয়ে খাইনি। তিস্তা হাসতে হাসতে বলে, এই তো জানুয়ারিতে অঞ্জনার বিয়েতে খেয়ে আসলি। এত খাওয়ার শখ তো নিজেই বিয়েটা করে ফেল। বউয়ের হাতে রান্না, জুতো সবটাই জুটবে, সাথে স্পেশাল ডেজার্ট, চর থাপ্পড়। তিস্তার কথা শুনে দেব, অর্ক, রাকা সবাই হেসে ফেলে। অর্ক হাসতে হাসতে বলে, এই ভয়েই তো বিয়ে করছি না ভাই। তোদের দেখে হিংসে হয়। তুই আর দেব কয়েক বছর লিভিং করছিস একসাথে, তোদেরটা বেশ জমে গেছে। ভয় হয়, সবার কপাল তো আর সমান হয় না। তিস্তা বলে, দূর থেকে সব ওরকম মনে হয়। করলার স্বাদ পেতে হলে করলাটা একবার চেখে দেখতে হয়। তা যা বলেছিস, সেই ভয়েই তো। তাদের তোরও কি একই মতামত? দেব এবার একটু মুশকিলে পড়ে যায়। বলে, ব্যাপারটা অতটা জটিলও নয়, আবার সহজও নয়। সব মিলিয়ে বলা যায় একটা জগা খিচুড়ি। ওরা সবাই হাসতে থাকে, কিন্তু তীর্থর কোনো দিকেই ভ্রুক্ষেপ নেই। ও যেন ওদের কথা শুনতেই পাচ্ছে না। রাকা একটু নিচু গলায় অর্ককে জিজ্ঞেস করে, উনি কি এই রকমই? অর্ক এবার গলা চড়িয়ে তীর্থকে উদ্দেশ্য করে বলে, ভাই তীর্থ, ভাবজগৎ ছেড়ে এবার একটু বাস্তব জগতে কি ফেরা যায় না কবিমশাই? তীর্থর এবার হুঁশ ফেরে। মাথা ঘুরিয়ে ওদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কিছু বলছিস? বাবা, কবিশ্রেষ্ঠ এবার মুখ তুলে তাকিয়েছেন। আমরা ধন্য। এবার রাকার দিকে তাকিয়ে বলে, উনি একজন আপন ভোলা সাহিত্যিক, গায়ক। কি আর করা যাবে? রাকা একটু উৎসাহ অনুভব করে, বলে, এ তো দারুণ ব্যাপার। তীর্থবাবু, একটা গান শোনান না প্লিজ। তীর্থ বলে, এখন? এবার তিস্তা বলে ওঠে, হ্যাঁ এখনই। তুই গত বছর গ্রামের বাড়িতে যে গানটা লিখেছিলি। তীর্থ এবার কিছুক্ষণ ভাবে, তারপর জানালা দিয়ে আকাশের দিকে একবার তাকায়। কালো মেঘ করেছে, বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে। বলে, গানটা একটু মেলানকলি। গত বছর গরমের সময় গ্রামের বাড়ি গিয়েছিলাম। একদিন বিকালে এলো প্রবল কালবৈশাখী ঝড়। তখনই লিখেছিলাম। কালো মেঘে ঢেকেছে আকাশ, ঈশান কোণে ভয়ানক এক বিপদাভাস সম্মুখ সমরে। চেয়ে আছে এক বিষণ্ণতা স্তব্ধ ভুবনে। থেমে গেছে সময় আজ কোন সন্ধিক্ষণে। কালো মেঘে ঢেকেছে আকাশ, ঈশান কোণে ভয়ানক এক বিপদাভাস সম্মুখ সমরে।
ছেয়ে আছে এক বিষণ্ণতা স্তব্ধ ভুবনে, থেমে গেছে সময় আজ কোন সন্ধিক্ষণে। সূর্য এখন অস্তাচলে, নিকষ আঁধার চারিদিকে, সামনে বিপদ দাঁড়িয়ে আছে। আসছে প্রলয়, কাল বৈশাখী ঝরে, আসছে প্রলয়, কাল বৈশাখী ঝরে। চলছিল জীবন যেমন এক শান্ত নদীর মতন, উঠল যে ভীষণ ঢেউ মৃত্যুর থাবার মতন। নেই কোনো বাঁচার আশা, মৃত্যুর পাশা খেলা, জীবনের ওপার জগতে হবে কি স্বপ্ন পূরণ। সূর্য এখন অস্তাচলে, নিকষ আঁধার চারিদিকে, সামনে বিপদ দাঁড়িয়ে আছে। আসছে প্রলয়, কাল বৈশাখী ঝরে, আসছে প্রলয়, কাল বৈশাখী ঝরে। কালো মেঘে ঢেকেছে আকাশ ঈশান কোণে, ভয়ানক এক বিপদাভাস সম্মুখ সমরে। ছেয়ে আছে এক বিষণ্ণতা স্তব্ধ ভুবনে, থেমে গেছে সময় আজ কোন সন্ধিক্ষণে। সূর্য এখন অস্তাচলে, নিকষ আঁধার চারিদিকে, সামনে বিপদ দাঁড়িয়ে আছে। আসছে প্রলয়, কাল বৈশাখী ঝরে, আসছে প্রলয়, কাল বৈশাখী ঝরে, আসছে প্রলয়, কাল বৈশাখী ঝরে। ওদের গাড়ি তিস্তা বাজারের কাছে চলে এসেছে। ওখানেই ওরা ব্রেকফাস্ট লাঞ্চ মানে ব্রাঞ্চ সেরে ফেলে। গাড়ি আবার চলতে শুরু করে। ওদের মজার মজার গল্পে বীরসাও সামিল হয়ে গেছে। অর্ক এবার বীরসাকে বলে, তো বিরসা ভাই, তোমারা কোনো গার্লফ্রেন্ড আছে? অর্কর আধা হিন্দি আর আধা বাংলা শুনে তিস্তা ওকে থামিয়ে দিয়ে বলে, তুই থাম অর্ক, ও কি বাংলা বোঝে? আর তোর হিন্দির যা দশা। এবার ওদের সকলকে অবাক করে বীরসা বলে ওঠে, আমি বাংলা বুঝি मैडम जी, लेकिन बोल नहीं सकता। এবার অর্ক একটু জোর গলায় বলে, দেখলি দেখলি তো, ডোন্ট আন্ডার এস্টিমেট মাই হিন্দি।
এবার দেব জিজ্ঞেস করে, তা তোমার স্টোরিটা কি বিশা ভাই? ऐसा कुछ खास नहीं साहब जी, सैड स्टोरी अच्छे। जिसको प्यार करता था उसको कभी बता नहीं पाया, तो बोल दो उसको, नहीं बता के भी तुम कौन सा खुश हो। আরে মেরে ভাই, বলকেই দেখো না ভাই, আমাদের একটা ট্রিট ভি মিলে যেতে পারে। রাকা হেসে ফেলে, বলে, ঘুরিয়ে ফিরিয়ে আপনি কিন্তু একটা জায়গাতেই আটকে আছেন। তিস্তা বলে। ও বরাবরই পেটু। রাকা বিরসাকে বলে, तो बिरसा भाई तुम कुछ बोल रहे थे। अब बिंदु को बोल के भी कुछ फायदा नहीं मैडम जी, कल उसकी शादी हो गई। এই কথা শুনে সকলের মন খারাপ হয়ে যায়, চুপ করে যায় সবাই। ওদের গাড়ি রোরাথাং ছাড়িয়ে জুলুকের দিকে এগিয়ে যাচ্ছে। বৃষ্টির প্রকোপ একটু বেড়েছে, সাথে ঝোড়ো হাওয়া বইছে। হঠাৎ একটা বাঁকে অপর দিক দিয়ে একটা বড় গাড়ি জোরে নিচে নামতে থাকে, আর তারপর গাড়িটা কন্ট্রোল হারিয়ে অর্কদের গাড়িতে এসে ধাক্কা মারে। অর্কদের গাড়ি উল্টে গিয়ে অপরদিকে পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে একটা নিচু খাদে পড়ে যায়। ওদের গাড়ি খাদে উল্টে পড়ে থাকে। কতক্ষণ এভাবে কেটে গেছে জানা নেই। একসময় বিরসা ড্রাইভার সিট থেকে বেরিয়ে এসে অর্কদের দিকে আসে। গাড়িটা একদিকে কাত হয়ে পড়ে আছে, একটা দরজার দিক মাটিতে আর একটা উপরের দিকে। গাড়ির সামনের অংশ পাহাড়ে ধাক্কা লেগে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিরসা গাড়ির ওপর উঠে দরজা টেনে খোলার চেষ্টা করে, কিন্তু দরজা আটকে গেছে। সে এবার একটা পাথর জাতীয় কিছু এনে জানালা ভেঙে ফেলে। ভিতরে রাকা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। দেব তিস্তার মাথা দিয়ে রক্ত পড়ছে। অর্ক ডান হাত তুলতে পারছে না। তীর্থর নাক ফেটে রক্ত পড়ছে। বিরসা একে একে সবাইকে গাড়ি থেকে বের করে। ওদের মধ্যে বিরসারই একমাত্র কোনো ইনজুরি হয়নি। সন্ধে হয়ে গেছে। ওরা দেখে কারুর ফোনে সিগন্যাল নেই। দু একটা গাড়িকে হাত দেখিয়ে কোনো লাভ হলো না। বিরসা জানালো কাছেই ওর মামার বাড়ি, সেখানে এখন কেউ থাকে না। আজ রাতটা ওখানে থেকে কাল সকালে সে বেরোবে সাহায্য চাইতে। রোরাথাং থেকে কিছু খাবার দাবার ওরা তুলে নিয়েছিল। গাড়ি থেকে সেগুলো বের করে, তারপর হাঁটা লাগায় বিরসার মামার বাড়ির দিকে। প্রায় ঘণ্টাখানেক হাঁটার পর ওরা পৌঁছল প্রত্যন্ত একটা বাড়ির সামনে। চারিদিকে মাইল তিনেকের ভিতর শুধু গাছপালা, পাহাড় আর জঙ্গল। বাড়িটা বাইরে থেকে দেখে ভুতুড়ে মনে হলেও
ভিতরে ঘর, বিছানা, আসবাব সব পরিষ্কার পরিপাটি। বিরসা জানালো ও যখন এই রুটে আসে মাঝে মাঝেই এখানে রাত কাটিয়ে যায়। খাওয়া দাওয়া সেরে সবাই একসাথে গল্প করতে বসে। তীর্থ বলে, আজ যে বিপদ থেকে আমরা বাঁচলাম সেটা একটা চমৎকার ছাড়া কিছুই নয়। আমাদের উচিত এটাকে সেলিব্রেট করা। জীবনটা বড়ই অনিশ্চিত। রাকা বলে, ঠিক তাই। আমাদের প্রত্যেকের জীবনের আশা আকাঙ্ক্ষা, সুপ্ত বাসনা, মনের গভীরে লুকিয়ে রাখা অনুভূতি, যা আমরা হয়তো সময়ের হাতে ছেড়ে দিয়ে ভেবেছিলাম সময় আসলে ঠিক আলোর মুখ দেখবে, সেগুলো এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে, সেটা আমরা কখনোই ভাবি না। অর্ক বলে ওঠে, আরে রাকা, আপনি তো দেখছি ভাবুক হয়ে গেলেন। তবে কথাটা আপনি ঠিকই বলেছেন। তাহলে আমরা একটা খেলা খেলতে পারি, ট্রুথ অ্যান্ড ডেয়ার। তিস্তা অস্বস্তির স্বরে বলে ওঠে, এই না, একদম না, এসব চ্যালেঞ্জের একদম দরকার নেই। দুদিন আনন্দ করতে এসেছি, আনন্দ করেই ফিরে যাব। এবার তীর্থ বলে, লেটস ফেস দ্য রিয়েলিটি, তিস্তা। মাত্র কয়েক ঘন্টা আগে আমাদের জীবনটাই আর থাকতো না। এত সিক্রেট নিয়ে জীবনের ওপারে রিগ্রেট করে কি লাভ? দেব বলে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। তিস্তা এবার দেবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, দেব, আর ইউ শিওর? লেটস ফেস দ্য ট্রুথ। বিরসা কিচেন থেকে একটা খালি বোতল নিয়ে আসে। টেবিলের চারিদিকে ওরা ছজনে গোল হয়ে বসে পড়ে। খেলা শুরু হয়। প্রথম টার্ন আসে অর্কর। প্রথম মুরগিটা তাহলে আমি। ওকে, কোনো পরোয়া নেই। আমি একজন উইডোকে ভালোবাসি। আমাদের ফ্ল্যাটের উপরেই থাকে। প্রতিদিন বাড়ি থেকে ঢুকতে বেরোতে ওনাকে দেখি ব্যালকনিতে মনমরা হয়ে দাঁড়িয়ে থাকেন। কোনোদিন ওনার সাথে কথা বলিনি। এবার ফিরে গিয়ে ভাবছি কথাটা বলেই ফেলবো। ওই হয়ে মেরেছ পারস্তম। এই শীতেই তাহলে কবজি ডুবিয়ে খাচ্ছি নাকি? সবাই হেসে ওঠে। এবার টার্ন আসে রাকার। ছোটবেলায় আমি আর আমার বোন ছাদে খেলা করছিলাম। ও ভীষণ চিটিং করছিল। রাগের মাথায় ওকে ঠেলা মারি, আর আমার ছোট বোনটা নিচে পড়ে গিয়ে রাকা অঝরে কাঁদতে থাকে। সবাই ওকে সান্ত্বনা দেয়। ট্রুথ অ্যান্ড ডেয়ার আবার চালু হয়। এবার দেবের পালা। দেব মাথা নিচু করে বলে, জানি না তিস্তা এটা কিভাবে নেবে, কিন্তু একদিন এটা হয়তো বলতাম। তিস্তার সাথে লিভ ইন করার পরও আমি স্বর্ণালীর সাথে। তিস্তা এবার রেগে যায়, বলে, You scoundrel! এই জন্যই তোর ফোন দিনের পর দিন আনরিচেবল থাকতো। জিজ্ঞেস করলে বলতিস গ্রামের বাড়িতে নেটওয়ার্ক থাকে না। তোর মতো বদমাস। অর্ক এবার তিস্তাকে থামানোর চেষ্টা করে, বলে, এই তিস্তা, না, একদম না, প্লিজ। এখানে রাগ করার কোনো জায়গা নেই। গেমটা খেলার আগেই আমরা কিন্তু প্রমিস করেছি। তুই কি আমাকে সারপ্রাইজ দিবি? হ্যাঁ,
সারপ্রাইজ দিবি? তোর জন্য আরো বড় সারপ্রাইজ আছে, শুনতে পারবি? তবে শোন, তোর উপর মন আমার অনেক দিন আগেই উঠে গেছে। তোর ব্যবহার আর তোর এক্সট্রা পজিটিভনেস আমার দম বন্ধ হয়ে এসেছে। আরও শুনবি? আমি এখন প্রেগনেন্ট। আর সেটা কার বলতো? এই বলে তিস্তা তীর্থর দিকে তাকায়। তীর্থ মাথা নিচু করে থাকে, বলে, I am sorry, দেব। Yes, I love her. আমরা শীঘ্রই বিয়ের প্ল্যান করছিলাম। তিস্তা আর তীর্থর এই স্বীকারোক্তিতে দেব এক্কেবারে হতবাক। এটা তার ধারণার এক্কেবারে বাইরে। কিছুক্ষণ সব নিশ্চুপ। তারপর অর্ক বিরসার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তো বিরসা ব্রো, তোমার ট্রুথ ক্যা হ্যায়? বিরসা মাথা ঘুরিয়ে সকলের মুখের দিকে একবার চেয়ে নেয়। তারপর শান্ত স্বরে বলে, कल रात को मैंने इस बंगलों में गले में फंदा डालकर सुसाइड किया था। এই কথা শোনার পর সবাই বাকরুদ্ধ হয়ে যায়। পরদিন সকালে তিস্তার বাবা মা, রুমা আর স্বপন তাদের বেহালার বাড়িতে বসে টিভি দেখছে। রুমা বলছে, কি ব্যাপার বলো তো, ওরা একটা ফোন করলো না? আরে ওসব রিমোট এরিয়াতে বেশিরভাগ সময় নেটওয়ার্ক থাকে না, ঠিক করবে। স্বপন রিমোট দিয়ে চ্যানেল চেঞ্জ করতে করতে একটা নিউজ চ্যানেলে ওদের চোখ আটকে যায়। সেটাতে দেখা যায় জুলুকে যাওয়ার পথে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। পুলিশ বডিগুলো শববাহী গাড়িতে তুলছে। আর তারপর স্ক্রিনে যে ছবি ভেসে ওঠে তা তিস্তার বাবা মার প্রত্যাশার বাইরে। 5-5টা লাশ তিস্তা আর তার বন্ধুদের।